Dear learners, how are you? I am fine by the grace of Allah. I hope you are also well by the grace of Allah. Our next class, we are going to take class about transformation of sentence and assertive to interrogative part 1. Today, we are going to take a class about assertive to interrogative part 2. Assertive to interrogative part 2. Our previous class, we had taken 3 rules. Present auxiliary verb যুক্ত একটা রুল ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল। আজকে আমরা আসবো সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে। এভরিবডি, এভরিওয়ান, অল। এভরিবডি সে উইথ মি। এভরিবডি, everyone, all, who, don't, doesn't, didn't, who, don't, doesn't, didn't, present from বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। everybody, everyone, all, who, don't, doesn't, didn't, present from বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। everybody, everyone, all, who, don't, doesn't, didn't, present from বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট আমরা উদাহরণে আসি। এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুলকে ভালোবাসে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুলকে ভালোবাসে। তাহলে আমরা এভরিবডি পরিবর্তে প্রথমে লিখব হু, তারপরে ডন্ট, ডাজন্ট, ডিডন্ট। যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তখন লিখব ডাজন্ট। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে লিখব ডাজন্ট, আর যদি এস বা ইয়েস না থাকে তাহলে লিখব ডন্ট, আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে লিখব ডিডন্ট। ভালোভাবে খেয়াল করো, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা লিখব ডাজন্ট। তাহলে হু ডাজন্ট। প্রেজেন্ট ফর্ম হলো লাভ, আর এসটা আর হবে না। লাভ ফ্লাওয়ার, হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার। কারা ফুলকে ভালোবাসে না? হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার। আবারও ভালোভাবে খেয়াল করি, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা লিখব ডাজন্ট, না থাকলে ডন্ট, পাস্ট ফর্ম থাকলে ডিডন্ট। তবে সাধারণত শতকরা 90% এক্সাম্পলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্তি আসে। এই জন্য অনেক টিচাররা ডন্ট, ডিডন্টটা পড়ায়ও না। তাহলে আমরা জেনে রাখার জন্য জানলাম ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে হবে ডাজন্ট, না থাকলে ডন্ট, পাস্ট ফর্ম হলে ডিডন্ট। এভরিওয়ান লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে। তাহলে হু ডাজন্ট লাইক হিম। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরিবডি, এভরিওয়ান, অল নাই, মাদার আছে। তো এভরি মাদার, এভরি ম্যান, এভরি পারসন, এই জাতীয় কত নাউন থাকলে এই নিয়মে করা যায়। তো ওইটার আরেকটা নিয়মও করা যায়। তো এই নিয়মটা আগে দেখাই। তাই একটা প্রথম হবে হু doesn't love her child. Who doesn't love her child? Who doesn't love her child? আমরা ভালোভাবে খেয়াল করি, যদি এখানে নাউন থাকে, নাউন থাকলে এই রুলসও করা যায়, আর একটা রুলসও অনেক টিচাররা করে বা করা যায়। সেটা হলো তখন হবে দেয়ার ইজ নো মাদার, অথবা শুরুতে হবে দেয়ার ইজ নো। এভরি এর পরের শব্দ মাদার, এভরি এর পরে যে নাউনটা থাকে সেই নাউনটা। দেয়ার ইজ নো মাদার। এখানে মাদার থাকলে মাদার হবে, পার্সন থাকলে পার্সন হবে, ম্যান থাকলে ম্যান হবে। যেই নাউনটা থাকে সেই নাউনটা চলে যাবে। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট। There is no mother who doesn't love her child. Love her child. এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে ভালোভাবে খেয়াল করো, এভরি পরে যদি কোনো নাউন থাকে তাহলে আমরা এই নিয়মটাই করতে পারি। তখন কি লিখবো? দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দ, তারপরে হু, ডন্ট, ডাজন্ট, ডিডন্ট। হু, ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, তারপরে প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দ, হু, ডন্ট, ডাজন্ট, ডিডন্ট,
প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। Nobody, no one, none যদি থাকে, nobody, no one, none, তাহলে আমরা শুরুতে লিখব who প্লাস বাকি অংশ যা আছে সব প্রশ্নবোধক চিহ্ন। nobody, no one, none, nobody, no one, none, who বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। nobody, no one, none, who বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ nobody, no one, none যদি থাকে তাহলে একেবারে সহজ, এগুলোর পরিবর্তে হু লিখবো, তারপর যা আছে সব লেখেন লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যেমন nobody can do it, কেউ ইহা করতে পারে না। nobody can do it, এখানে nobody ছিল, nobodyর জায়গায় আমরা লিখবো who, who can do it। এখন অনেকে nobody, no one, none থাকলে আগের রুলসে চলে যায়, who don't, doesn't, didn't, তাহলে কিন্তু হবে না, খেয়াল রাখতে হবে nobody, no one, none থাকলে who বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। nobody, no one, none এর জায়গায় হবে who, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, আর বাকি আর কোনো পরিবর্তন হবে না। none can deny the Quran, কেউ কোরআনকে অস্বীকার করতে পারে না। none can deny the Quran, কেউ কোরআনকে অস্বীকার করতে পারে না। তাহলে ইন্টারগেটিভ হবে নানের জায়গায় হু, বাকি অংশ হু ক্যান ডিনাই দ্য কোরআন, ইন্টারগেটিভ চিহ্ন। তাহলে আমরা জানতে পারলাম nobody, no one, none এগুলো যদি থাকে আমরা শুরুতে হু লিখব, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। nobody, no one, none, হু বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। সর্বশেষ রুলস, সেন্টেন্সে যদি নেভার থাকে, নেভার থাকলে হবে ইভার, নেভার ইভার, নেভার ইভার। নাথিং, এনিথিং, নেভার ইভার, নাথিং, এনিথিং, নো এনি, নো এনি। নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ, নেভার, ইভার, নাথিং, এনিথিং, নো এনি, নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ। এভরিবডি সে উইথ মি, নেভার, ইভার, নাথিং, এনিথিং, নো এনি, নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ। নেভার, ইভার, নাথিং, এনিথিং, নো এনি, নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ। তাহলে আমরা জানতে পারলাম নেভার থাকলে নেভারের জায়গায় ইভার হবে, নাথিং থাকলে নাথিংয়ের জায়গায় এনিথিং হবে, নো থাকলে নো এর জায়গায় এনি হবে, আর নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ হবে। তাহলে ইন্টারগেটিভের নিয়মটা কি আমরা একটু আবার খেয়াল করি। ইন্টারগেটিভের সূত্র ছিল অক্সিলারি সাবজেক্ট, অক্সিলারি সাবজেক্ট, অর্থাৎ অক্সিলারি ভার্বটা আমরা আগে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে তারপরে বাকি সব লেখা প্রশ্নবোধক চিহ্ন দেবো, এটা ইন্টারগেটিভ হয়ে গেল, নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন হবে ডু ডাজ সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম বাকি অংশ ইন্টারগেটিভ চিহ্ন। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হবে ডিড সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম বাকি অংশ ইন্টারগেটিভ চিহ্ন। তাহলে আমরা উদাহরণ দেখি। হি সেড নাথিং, হি সেড নাথিং, সে কিছুই বলে নাই, হি সেড নাথিং। তাহলে একটা সেটটা পাঁচ সময় আছে, আমরা শুরুতে লিখবো ডিড, ডিড হি, ইন্টারগেটিভ সেন্টেন্সে পাস্ট ইন্টেন্সে লিখলে ডিড সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, ডিড সাবজেক্ট
প্রেজেন্ট ফর্ম। তাহলে ডিড হি সে নাথিং এর জায়গা হবে এনিথিং। ডিড হি সে এনিথিং, ডিড হি সে এনিথিং। ইউ নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা কথা বলো না। ইউ নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা কথা বলো না। তাহলে টেলটার প্রেজেন্ট সময় আসছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হবে ডু ডাজ সাবজেক্ট, প্রেজেন্ট সময় অবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ডু লিখবো, তারপরে সাবজেক্ট হলো ইউ, নেভারের জায়গা হবে ইভার। ডু ইউ ইভার টেল এ লাই, ডু ইউ ইভার টেল এ লাই, তুমি কি কখনো মিথ্যা কথা বলো? তাহলে আমরা একটু ভালোভাবে খেয়াল করব। নেভার থাকলে নেভারের জায়গা হবে ইভার, নাথিং থাকলে এনিথিং, নো থাকলে এনি। নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, যদি অক্সিলারি না থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রথমে ডু ডাজ সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম বাকি অংশ, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হবে ডিড সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। তাহলে আমরা মোটামুটি অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের গুরুত্বপূর্ণ রুলসগুলো জেনে নিলাম। এখন আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। আরেকটা জিনিস জানা রয়েছে, একটু জিনিস বাকি রয়ে গেছে। আমরা যে প্রথমে 3টা রুলস পড়ছিলাম, ওখানে একটা কথা ছিল বাক্যটি নেগেটিভ হলে, বাক্যটি নেগেটিভ হলে অ্যান্টি হবে না। পার্ট 1-এর ক্লাসে ছিল, এই কথাটা বাদ পড়ে গেছেন। বাক্যটি নেগেটিভ হলে অ্যান্টি হবে না। পার্ট 1-এর 1, 2, 3 এখানে 3টা রুলের মাঝে এই অংশটা বাদ পড়ে গেছিল। বাক্যটি নেগেটিভ হলে অ্যান্টি হবে না। যেমন হি ডাজ নট প্লে, সে খেলে না। তাহলে এখানে নট থাকার কারণে আর নট হবে না, শুধু হবে ডাজ হি প্লে, সে কি খেলে? ডাজ হি প্লে, ডাজ হি প্লে। ইউ ডিড নট গো আউট, তুমি বাইরে যাও নাই। ইউ ডিড নট গো আউট, তাহলে এখানে যেহেতু নট আছে শুধু ডিড প্রথমে আসবে। ডিড ইউ গো আউট, তুমি কি বাইরে গিয়েছিলে? তাহলে আমরা খেয়াল করব প্রথম যে 3টা রুলস ছিল এখানে বাক্যটা নেগেটিভ হলে নট হবে না। তাহলে ওভারঅল রুলসগুলো আমরা ক্লাসটা যদি বারবার দেখি তাহলে আশা করি ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে সমস্যা হবে না, ইন্টারগেটিভ থেকে আবার অ্যাসার্টিভ করতে সমস্যা হবে না। অতএব আমাদেরকে বারবার ক্লাসটা দেখতে হবে এবং ক্লাসের উদাহরণগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা তারিখ দিয়ে খাতায় উদাহরণগুলো প্র্যাকটিস করবে এবং আমাদের জুম ক্লাস, গুগল ক্লাস, ডিউ ক্লাস, যেই স্যাররা যেই ক্লাস করে সকল ক্লাসে তোমরা নিয়মিত অংশগ্রহণ করবে এবং সংসদ টিভি ক্লাসগুলো যথাযথভাবে দেখবে এবং প্রত্যেকে বাসায় থাকবে, বাবা মার কথা শুনবে, স্ব ধর্মীয় বিধানগুলো মেনে চলার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।